এডুকেশন টিউটোরিয়ালে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তো আজকে দশম শ্রেণীর বাংলা বিষয় এর একটি অধ্যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটির শঙ্খ ঘোষের লেখা। এই কবিতাটি ব্যাখ্যা করে বোঝাবো। তো শুরু করা যাক। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা। এই কবিতাটি আজকে ব্যাখ্যা করে ছাত্রছাত্রীদের কাছে শোনাবো। তো এই আয় আরও বেঁধে বেঁধে যে থাকি কবিতাটি রয়েছে, এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ তিনি যে মূল কাব্যগ্রন্থ থেকে রচনা করেছিলেন সেটি জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই কাব্যগ্রন্থটি 2001 সাল থেকে 2003 সালে এটি রচনা করেছিলেন, অর্থাৎ তৈরি করেছেন। এটি প্রকাশিত হয়েছিল 2004 সালে। তো এই কবিতাটি একজন ধনী এবং কিছু গরিব অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষদের সম্পর্কে কিছু বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। তো যে কবিতাটিতে বলেছেন যে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা বুঝতেই পারছি যে আমাদের বলতে এখানে কাদের বুঝিয়েছে, যে আমাদের বলতে কিছু সাধারণ মানুষ, কিছু খেটে খাওয়া মানুষ, কিছু দরিদ্র মানুষ, সেই দরিদ্র শ্রেণীর মানুষদের কথা এখানে বলা হয়েছে। তাদের ডান পাশে ধস নেমে এসেছে, আমাদের বায়ে গিরিখাত অর্থাৎ গর্ত রয়েছে, আমাদের মাথায় বোমারু রয়েছে, উপর দিকে বোমারু রয়েছে এবং পায়ে হিমানির বাত অর্থাৎ বরফ রয়েছে। তো এই কবিতাটিতে কিছু সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছে। বাস্তব সমাজে আমরা এটা দেখিয়ে আসছি যে সাধারণ মানুষদের অনেক অত্যাচার ভোগ করতে হয়। কিছু সাম্রাজ্যবাদী শাসক, কিছু সাম্রাজ্যবাদী কিছু শাসিত শ্রেণীর মানুষ, সেই মানুষগুলো অশুভ শক্তিকে কাজে লাগিয়ে শুভ শক্তি অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ খেটে খাওয়া কিছু মানুষ, সেই মানুষদের ওপর অত্যাচার করতে থাকে অশুভ শক্তির স্পর্শ নিয়ে কাজে লাগিয়ে, নিজের স্বার্থকে, নিজের চরিতার্থকে মানে সুগম করার জন্য, স্বাচ্ছন্দ্য রাখার জন্য, সুখ স্বাচ্ছন্দ্য রাখার জন্য তারা সেই সাধারণ মানুষদেরকে আঘাত করে। তো এখানে আমরা জানি যে সাধারণ মানুষদের অত্যাচার জীবনে ভোগ করতেই হয়। তারা সত্যের পথে যায়, কিন্তু তাদের সত্যের পথে থাকলে সেটা বিপদের অনেক দ্বারস্থ হতেই হয়। আমরা বাস্তব জীবনে দেখে আসছি যে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই জটিল। সেই সাধারণ মানুষগুলোকে পিষে পিষে মেরে ফেলে। তো সাম্রাজ্যবাদী কিছু মানুষ অশুভ শক্তির স্পর্শ নিয়ে সেই মানুষদেরকে অত্যাচার করে। এই মানুষগুলো আজ অসহায়, বড় অসহায়, তাদের বেঁচে থাকার পথ নেই। এক হতাশার মাঝে বেঁচে থাকার একটাই মাত্র পথ, যে তারা সংঘবদ্ধভাবে যদি থাকতে পারে তাহলেই তারা বেঁচে থাকতে পারবে। কিন্তু সেই সংঘবদ্ধভাবে যাতে হয়, তার জন্য কবি আহ্বান জানিয়েছেন। তো এক উদাহরণস্বরূপে যদি আমি বলি, যে আমরা পড়েছিলাম ওল্ড সিলেবাসে ক্লাস 10-এর যে বাংলায় যে 2 বিঘা জমি বলে একটি কবিতা ছিল। সেই কবিতায় উপেন বলে একজন জমির মালিকানা ছিলেন। সেই উপেনের 7 পুরুষের ভিটে ছিল 2 বিঘা জমি। সেই ভিটে মাটিতে তিনি বসবাস করতেন, সুখে জীবনযাপন করছিলেন। একদিন দেখা গেল সেই ভিটের ওপর কিছু
অশুভ শক্তি অর্থাৎ বিত্তবান কিছু মানুষ বলতে এখানে রাজার কথা বলা হয়েছে। সেই রাজা সেই উপেনের জমিটিকে মানে জমিটির উপরে নজর এসেছিল যে সেই জমিটি তার সেখানে বাগান করবে, বাগান করে মানে নিজের সুখের জন্য কিছু আনন্দ উপভোগ করার জন্য অন্যের জমিটিকে কিনে নিতে চেয়েছিল, অর্থাৎ উপেনের জমিটি কিনে নিতে চেয়েছিল। কিন্তু উপেনের এটাই ছিল 2 বিঘে জমি ছিল তার সম্বল। এটাই উপেন এটাতেই 7 পুরুষের কিছু স্মৃতি, সেটা স্মৃতি জড়িয়ে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। তো তখন রাজা যখন তার কাছে আসে যে জমিটি কিনে নিতে চেয়েছিল, তখন সে না করে দেয়, রাজি হয় না। তার ফলে সে অশুভ শক্তিকে কাজে লাগিয়ে নিজের সুখের জন্য, নিজের চরিতার্থ করার জন্য, নিজের বাগানটিকে শখের জন্য সে কী করেছিল, তার 2 বিঘে যে জমি ছিল সেটাকে আত্মসাৎ করে নিয়েছিল। তার 2 বিঘে জমিটাকে কেড়ে নিতে চেয়েছিল। এইভাবে কেড়ে নিয়ে নকল দলিলের মাধ্যমে একটা ডিক্রি জারি করে টিপছাপ দিয়ে সেই উপেন তো অবুঝ মন, উপেন তো সাধারণ কিছু মানুষ, সে তো এত শিক্ষিত নয়, সে তাকে ছলে বলে কৌশলে কোনো কিছু লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে তার জমিটিকে কেড়ে নিয়েছিল। কিছুদিন পর সে আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে বলা হয় যে তোমার জমি অন্য কারো কাছে ট্রান্সফার হয়ে গিয়েছে। তখন সে বাধ্য হয়ে, সে তো আর প্রতিবাদ করতে পারবে না, তখন সে বাধ্য হয়ে তার যে ভিটে সেই ভিটেটাকে ছাড়তে হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে যে ডান পাশে ধস রয়েছে, অর্থাৎ উপেন যেরকম, হ্যাঁ, উপেনের যদি ডান দিকে যায় তাহলে ধস নামবে, এবং বাম দিকে যদি যায় তাহলে সেখানে গিরিখাত আমাদেরকে পড়ে যেতে হবে, হ্যাঁ, এবং গর্ত রয়েছে, সেখানে পা দিলেই আমরা গর্তের মধ্যে টপকে যাব, সেখান থেকে আমি উঠতে পারবো না। এবং আমাদের মাথায় রয়েছে বোমারু, অর্থাৎ উপর দিকে যদি আমরা যাই তাহলে সেখান থেকে মাথারু মানে বোমারু বোম মেরে আমাদেরকে মেরে ফেলবে। তো পায়ের দিকে আমরা যদি মাটিতে পা রাখি তাহলে আমাদের চরণ রাখি, সেই চরণে মানে এত হিমানির বাঁধ অর্থাৎ বরফ, সেই বরফে আমাদের শরীরের রক্ত, সেই রক্ত ঠান্ডা হয়ে যাবে, তার ফলে আমরা মানে মৃত্যুর দিকে এগিয়ে আসব। তো এই রকম একটা হিমানির বাত মানুষের মধ্যে একটা এমন সাধারণ কিছু মানুষের উপরে আজকের সমাজের মানুষগুলো মানে বন্যা কিভাবে হয়, ধস বলতে আমরা বুঝি ওই নদীতে যেভাবে আহ, বন্যা হলে যেভাবে ধস নামে পারে, ঠিক সেরকমই উম, তার থেকেও বেশি, বন্যার থেকেও দ্বিগুণ বেশি মানুষ, সে অশুভ শক্তি, সেই মানুষের অশুভ শক্তিগুলোকে কিছু সাধারণ মানুষকে মানে নষ্ট করে দেয়, মানুষের জীবনটাকে তছনছ করে দেয়, মানে তাসের ঘরের মতন ভেঙে দেয়। তো এই কবিতাটিতে তাই তিনি বলেছেন যে আমাদের ঘর নেই, অর্থাৎ উপেন যেরকমভাবে ভিটে মাটি থাকা সত্ত্বেও সে নকল দলিলের মাধ্যমে তার ভিটেকে ছেড়ে দিতে হয়েছিল, পথ নেই, তারা কোথায় যাবে, তারা ঘর গেছে তাদের উড়ে। তাই বলছে এখানে যে আমাদের শিশুদের সব এইভাবে অত্যাচার, বিভিন্ন রকমভাবে অত্যাচার সহ করতে 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 সাম্রাজ্যবাদী শক্তির সাথে লড়াই করতে করতে একদিন দেখা যায় যে আমাদের প্রিয়জন কিছু মানুষ, কাছের মানুষ, সেই মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যায়, মারা যায়। যারা এই যে শিশুদের কথা বলা হয়েছে, এই শিশু যে পৃথিবীর মানে মুখের আলোটাই ভালো মতো স্পর্শ করেনি, অনুভব করেনি, সেই শিশুদের মানে শিশুরা দূরে আমাদের প্রিয়জনদের কাছ থেকে চলে যায়, তখনই মনে হয় যেন আমরাও তবে কি এইভাবেই এই মুহূর্তে মরে যাব, এইরকম অনুভূতি আসে। তাই বলছে যে আমাদের পথ নেই, আয় আরও বেঁধে বেঁধে থাকি। সেই সাধারণ মানুষ, কিছু দরিদ্র শ্রেণীর মানুষ বড় আজ অসহায়, তাই তাদের পাশে দাঁড়াতে বলেছেন কবি শঙ্খ ঘোষ। তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আমরা জানি যে একতাইহি বল, মানে আমরা যদি একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে সেটার মধ্যে একটা শক্তি থাকবে, আমাদের যেহেতু পথ নেই কিন্তু সেটার মধ্যে একটা শক্তি থাকবে। তাই বলেছেন যে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। এখানে আরেকটি কথা উদাহরণস্বরূপে আমি বলতে পারি যে কিছুদিন আগে অমিতাভ বচ্চন বলে একজন ফেমাস অ্যাক্টর ছিলেন, তিনি করোনার কবলে
প্র্যাকটিক্যালি আমি বলতে গেলে করোনার কবলে পড়েছিল এই অমিতাভ বচ্চন। তিনি করোনার কবলে যখন পড়েছিলেন তখন স্যাকড়ো হাজার হাজার কিছু ভক্তেরা তার জন্য, তিনি যাতে রোগমুক্ত হন, তিনি যাতে রোগ থেকে মুক্তি পেয়ে যান, তার জন্য অনেক ভক্তেরা তার মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন সুস্থ হয়ে আসেন। তো এখানে এই অমিতাভ বচ্চন ছিলেন একজন বিত্তমান মানুষ, তার জন্য মানুষ কাতরভাবে ঈশ্বরের কাছে আহ, মানে প্রে করছিল, প্রার্থনা করছিল যাতে তিনি সুস্থ হয়ে যাতে আমাদের এই বর্তমান সমাজে চলে আসে। তো আরেক দিকে দেখা গিয়েছিল যে অসহায় মা এবং বাবা, তার একজন সন্তান ছিল, ছেলে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কি না সেটা বলতে পারবো না। তো সেই ছাত্র, আমাদের দেশের গৌরব, এই ছাত্র কবলে পড়েছিল করোনার। তো সেই ছাত্রটি হাসপাতালের, তার মা বাবা দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে গিয়েও সেই হাসপাতালে বেড পাওয়ার অ্যাডমিট পায়নি। বেড না পাওয়ার কারণে সে সেই জায়গায় লড়াই করতে 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 একসময় সেই ছাত্রের, অর্থাৎ হাই সেকেন্ডারি যে উচ্চ মাধ্যমিক ছেলেটি পরীক্ষায় মানে বসতে পেরেছে কি না আমি জানি না। তো সেই ছাত্রটি, অর্থাৎ সেই ছেলেটি, সেই মানে মায়ের সন্তান, এই মায়ের সন্তান দেখা গিয়েছিল লড়াই করতে করতে মানে মৃত্যুর পথে চলে গিয়েছিল, অর্থাৎ মারা গিয়েছে। তো তখন তো কেউ তার পাশে আসেনি। তো এ থেকেই আমরা বুঝি যে তার জন্য কিন্তু কেউ প্রে করেনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি যে ছেলেটি যাতে রোগমুক্ত হয়ে যায় বা হাসপাতালে যেতে বেড পায়। হ্যাঁ, এই রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে তোলেনি। কেন? তার কারণ তিনি হচ্ছেন সাধারণ কিছু মানুষ, অসহায় সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের পাশে কেউই থাকে না। তো সেই সাধারণ মানুষের পাশে যদি কিছু লোক, শুভ শক্তির মানুষ যদি থাকতো, তাহলে আজ এইভাবে সেই গৌরব হারানো আমাদের ভবিষ্যতের কিছু সেই ছেলে, আমরা জানি না যে কার ভেতরে কী রয়েছে, সেই ছেলে হয়তো একদিন দেশের গৌরব হতে পারত। সেই ছেলেটি মৃত্যুর পথে চলে গিয়েছে লড়াই করতে করতে। এ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের মনুষ্যত্ব বোধ, অর্থাৎ মনুষ্যত্বহীন রয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, মানুষের মানবতা বোধ নষ্ট হয়ে গিয়েছে। যে একদিকে প্রচুর সম্পত্তিওয়ালা মানে বিত্তমান মানুষ রয়েছে, তার জন্য সে মানে গডের কাছে প্রার্থনা করছে, আরেকদিকে গরিব দরিদ্র শ্রেণীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, মা বাবা মানে অসহায়ভাবে ঘুরছে তার সন্তানকে বাঁচানোর জন্য, কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারেনি, এদিকে কেউ লক্ষ্য রাখেনি। তো এখানেই দেখা যাচ্ছে যে বিবেকবোধ মানুষের মন, আজকের সমাজ বাস্তবতা যে দেখলে আমাদের শরীরের যে হৃৎপিণ্ড রয়েছে কেঁপে ওঠে, নাড়া দিয়ে ওঠে। তো মানুষ, সাধারণ মানুষ এইভাবেই জীবনে লড়াই করতে করতে কেউ এগিয়ে আসে, কেউ আবার ভেঙে পড়ে সে মৃত্যুর পথে, অর্থাৎ লড়াই করতে করতে আর বেঁচে থাকে না, তার সাহসটাই থাকে না। তো তাই আমাদেরকে সাহস রাখতে গেলে আমাদেরকে বেঁচে মানে দল বেঁধে, বলছে কবি শঙ্কর ঘোষ, বেঁধে বেঁধে আমাদেরকে থাকতে বলেছেন। তো আরও বলছেন যে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি, আয় আরও বেঁধে, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বাহ, কি সুন্দর কবিতা! তো এই কবিতার মধ্যে দিয়ে আমি যদি একটা ব্যাখ্যা করে বলি যে আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে আমরা জানি যে সাধারণ মানুষ, কিছু খেটে খাওয়া মানুষ রয়েছে, সেই মানুষদের কথা বলা হয়েছে, দরিদ্র শ্রেণীর মানুষ যে নাকি সত্যের পথে যেতে 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 যেতে
লড়াই করতে করতে একসময় আমরা জানি যে সত্যের পথে যেতে গেলে অনেক বিপদের দ্বারস্থ হতে হয়, কিন্তু লড়াই করতে করতে দেখা যায় সেই শুভ শক্তিরই এক সময় জয় হয়। অশুভ শক্তি, সেই শুভ শক্তির কাছে মাথা নতজানু করতে হয়, মাথা নত করতে হয়। এটাই কিন্তু সাধারণ ইতিহাস, এটাই কিন্তু বাস্তব জীবনে চলে আসছে পূর্বপুরুষ থেকে। তো এখানে আমরা যদি উদাহরণস্বরূপে বলি যে অনেক ইতিহাস আমাদেরকে বলছে যে এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এখানে যদি আমি একটা উদাহরণস্বরূপে বলি যে দেখা যায় যে আমরা অনেক মন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তাদেরকে তো সাধারণ মানুষই তাদেরকে দেবতার আসনে স্থায়ী রাখে। তো আমরা যখন কোনো ভোট বা ইলেকশন হয় সেই সময় আমরা লাইনে দাঁড়িয়ে মানে রৌদ্রে, চড়া রৌদ্রের নিচে আমরা দাঁড়িয়ে সেই ভোট দিয়ে আমরা সেই মানুষটিকে দেবতার আসনে বসিয়ে রাখি। অর্থাৎ যখন আমরা দেবতার আসনে বসিয়ে রাখি, সেই দেবতা যখন সে সত্যি বাস্তবে দেবতা হয়ে ওঠে, তখন তার ছবি ইতিহাস হয়ে ওঠে। কিন্তু যেই মানুষ, সাধারণ মানুষগুলো আজকে লাইনে দাঁড়িয়ে এত খেটে রৌদ্রের নিচে লাইনে দাঁড়িয়ে অত্যাচার সহ করে, ধাক্কাধাক্কি করে যে তাদেরকে জিতিয়েছে, সেই মানুষগুলো, অর্থাৎ সাধারণ মানুষগুলো, আমাদের কথা বলছি, এই সাধারণ মানুষদের কিন্তু ইতিহাস গড়ে ওঠে না। ইতিহাস গড়ে ওঠে সেই মানুষ, যে মানুষকে আমরা তো দেবতার আসনে বসিয়ে তুলি। সেই মানুষের মুখে ইতিহাস হয়ে ওঠে। সে হয়তো টেলিভিশনের মধ্যে দেখা যাচ্ছে, বইয়ের মধ্যে ছাপা হয়ে যাচ্ছে, তাকে আমরা বিত্তমান গড়ে তুলছি, আর আমরা ভিখারি হয়ে যাচ্ছি 12 মাস। আমরা যেরকম আছি সেরকমই আছি, আমাদের কোনো রকম ইতিহাস নেই, আমাদের চোখ মুখ ঢেকে রাখছে। তাই তো বাস্তব সমাজে যে যার দ্বারা আমরা উন্নত হচ্ছি তাকেই আমাদেরকে দেখা উচিত, তাদের ইতিহাসই আমাদের গড়ানো উচিত, কিন্তু সেটা হয় না, তার বিপরীত হয়। যে মানুষগুলোকে আমরা দেবতার আসনে বসাই, সেই মানুষগুলোই ইতিহাস গড়ে তোলে। অনেক বাস্তবে দেখা যাচ্ছে, আমি নাম বলবো না, মন্ত্রী যেমন প্রধানমন্ত্রী অনেকেই রয়েছে, তারা এইভাবেই কিন্তু সমাজে ইতিহাস তৈরি করছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ইতিহাস হচ্ছে না, চিরজীবনই ভিখারি তো ভিখারি হয়ে আসছে। তো বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী যদি বেঁচে থাকে বা মরেও যায়, বলছে যে আমাদের তো সেই জায়গাটা নেই, আমাদের তো চোখ মুখ ঢাকা, আমরা তো ক্যামেরার সামনে সেরকমভাবে যেতে পারবো না, টেলিভিশনে যেতে পারবো না, আমরা তো সাধারণ মানুষ। আর তারা বিত্তমান মানুষ হয়ে তারা ইতিহাস গড়ে তুলছে। তবুও তো কজন আছি, বলছে এখানে তবুও তো আমরা কজন রয়েছি। তো এই কজন মিলে চলো না, হাতে হাত রেখে, একজন আরেকজনের হাতে হাত রেখে যদি আমরা এগিয়ে আসি, সংঘবদ্ধতা হয়ে উঠি, তাহলে কিন্তু জীবন হয়ে উঠবে সুন্দর, এবং কোনো রকম হিংসা বিদ্বেষ এগুলি দ্বন্দ্ব থাকবে না। তো কবি শঙ্খ ঘোষ এত সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন। তো আজ এই পর্যন্ত। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো।